আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বইয়ের 3টা পরিচ্ছেদের এসএসসিতে বিভিন্ন বোর্ডগুলোতে বিগত বছরগুলোতে যে এমসিকিউ গুলো এসেছে সেটা সলভ করব। এই 3টা পরিচ্ছেদ হচ্ছে পরিচ্ছেদ 5 অর্থাৎ ধ্বনীয় বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি এবং পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি। এই 3টা পরিচ্ছেদ সম্পর্কে আজকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিব। আমরা অলরেডি এই গ্রুপেই অর্থাৎ SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই ফেসবুক গ্রুপটাতে ইতোমধ্যেই আমরা এই 3টা পরিচ্ছেদের উপর একদম বেসিক বিল্ডিং ক্লাস করে ফেলেছি। আমরা শিখে ফেলেছি যে ধ্বনীয় বর্ণ আসলে কিভাবে কাজ করে, কিরকম প্রশ্ন এখান থেকে আসে। আমরা শিখেছি স্বরধ্বনির মধ্যে কোনটাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়, কোনগুলোকে হয়তোবা অর্ধ স্বরধ্বনি বলা হয়। তারপরে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আমরা শিখেছি কোনটাকে সংবৃত বলে, কোনটাকে বিবৃত বলে, কোন ধরনের বর্ণগুলোকে আমরা অল্পপ্রাণ বর্ণ বলি, কোনগুলোকে আমরা মহাপ্রাণ বর্ণ বলি, কোনগুলোকে আমরা ঘোষ বলি, অঘোষ বলি। এবং তার পাশাপাশি এইগুলো আলাদা করার সহজ সহজ যে নিনজা টেকনিকগুলো সেগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। তো আজকের ক্লাসটাতে আমরা মূলত আলোচনা করব এই 3টা পরিচ্ছেদ থেকে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে, ফর এক্সাম্পল ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড, এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে একদম সেম টু সেম সেই প্রশ্নগুলো আমরা সলভ করব, যাতে করে আমাদের বছরে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা আমরা খুব সহজে সলভ করতে পারি এবং আমরা এমসিকিউতে 30-30 পেতে পারি। ক্লাসের শুরুতেই তোমরা একটু এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের জন্য, এবং তোমরা তোমার সবচেয়ে কাছের যে বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ডকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি একটু মেনশন করে ফেলো, তাহলে আমাদের সবাই জয়েন করে ফেলবে এবং বিশাল বড় একটা ক্লাস আমরা একসাথে সবাই মিলে করতে পারবো। সো ক্লাসের শুরুতে আমি একটু দেখে নেই যে কারা কারা আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করলো। আমি একটু দেখে নেই আমার ডিভাইস থেকে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইতিমধ্যে জয়েন করে ফেলেছে, বাকিরাও যাতে ঝটপট জলদি জলদি জয়েন করতে পারে এই জন্য তোমরা একটু এই লাইভটা শেয়ার করো এবং কমেন্টে তোমার বেস্ট ফ্রেন্ডকে মেনশন করো। লাইভটা যারা শেয়ার করবা তাদেরকে আমি এই ক্লাসের যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটা ক্লাসের পরে ইনবক্স করে দিব, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো আরেকবার রিভাইজ করতে পারবা এবং প্রশ্নের পাশাপাশি অনেকগুলো নিনজা টেকনিকও দেওয়া আছে। মনে করো ঘোষ বর্ণ কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়, অঘোষ বর্ণ কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু ক্লাসে রয়েছে। ওকে, সো ক্লাসের শুরুতে তোমরা তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করার পাশাপাশি তোমরা একটু লিখে জানাও যদি আজকেই তোমার এসএসসি পরীক্ষাটা নেওয়া হতো তাহলে তুমি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে 30-এ কত পেতা। তাহলে এটা যদি তোমরা লিখে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশনটার অবস্থা আসলে কেমন এবং এই প্রিপারেশনটাকে আরো ভালো করতে হলে কি করতে হবে। যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছো তাদের সবাইকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, রিতা বলেছে যে ওর বেস্ট ফ্রেন্ড মোবাইলই চালায় না। ওকে, রাইসা খান শেয়ার ডান, ভেরি গুড। যারা যারা শেয়ার করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তারপর হামাদ আল মিদান জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহানকে সবচেয়ে বেশি ধন্যবাদ কারণ ও ওর অনেকগুলো বেস্ট ফ্রেন্ডকে ক্লাসে মেনশন করে ফেলেছে কমেন্ট সেকশনে। তাহা আমাদের সাথে জয়েন করে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আফসানা মিমি বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক 10টা 35 থেকে আমরা আমাদের পড়াতে চলে যাব। আমরা স্লাইড ওপেন করে ফেলবো এবং তোমাদেরকে দেখাবো আজকে ক্লাসের স্লাইডে তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে, এবং তার পাশাপাশি আমরা কিছু ছোট ছোট নিনজা টেকনিক শিখবো যেটা দিয়ে হয়তো বা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণগুলো খুবই সহজে আইডেন্টিফাই করা যায় যাতে একটা প্রশ্ন কখনো আমাদের ভুল না হয়। সো যারা যারা শেয়ার করে ফেলেছো তারা কমেন্টে লিখো শেয়ার ডান। সবাই জয়েন করে ফেললে আমরা আমাদের আজকের ক্লাসটা অফিসিয়ালি স্টার্ট করে দিব। সো আমরা কিন্তু মূলত আজকে আমরা কিন্তু মূলত বোর্ড এমসিকিউ সলভ করব, যেটা কিনা ক্লাসের ক্যাপশনেও দেওয়া আছে। সো চলো আমরা একটু দেখে নিই আজকে ক্লাসের স্লাইডে কি কি অপেক্ষা করছে। সো ক্লাসের স্লাইডে আমরা 3টা পরিচ্ছেদ এনেছি। একটা হচ্ছে পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণ, আরেকটা হচ্ছে স্বরধ্বনি পরিচ্ছেদ 6, আর পরিচ্ছেদ 7-এ রয়েছে ব্যঞ্জন ধ্বনি। এই 3টা পরিচ্ছেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো এই 3টা পরিচ্ছেদের বেসিক গুলো কিন্তু অলরেডি ক্লাসের স্লাইডে আছে। এই যে দেখো এইখানে বেসিক সবকিছু অলরেডি ক্লাসের স্লাইডে আছে এবং এগুলো আমরা ইতোমধ্যে পড়েও ফেলেছি। তো এই জন্য আজকে আমাদের মেইন ফোকাস হবে হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, যেগুলো কিনা আমরা বিগত সময়ে যখন এই ক্লাসগুলো আমরা নিয়েছিলাম এই গ্রুপেই তখন আমরা সলভ করি নাই। বোর্ড এমসিকিউ গুলো আমরা আগে সলভ করিনি, আজকের জন্য রেখে দিয়েছিলাম। আজকে আমরা এই 3টা পরিচ্ছেদ থেকে বোর্ড এমসিকিউ সলভ করব। তোমাদের কাজ হচ্ছে যখন আমি যে প্রশ্নটা ক্লাসের স্লাইডে দেখাবো সেটা তোমরা অ্যান্সার দিবা, কমেন্টে সেটার
দ্রুততম সময় অ্যান্সারটা দিতে হবে। সো এইখানে দেখো কিছু নিনজা টেকনিক আছে, যেমন অল্প প্রাণ মহাপ্রাণ, তারপর হচ্ছে ঘোষ অঘোষ, এগুলো আছে সবই। এগুলো নিয়ে আজকে যদি তোমাদের সমস্যা না থাকে তাহলে আলাপ করব না। আর যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে এখানে কিছু ট্রিক আছে। যে একটা ছড়া আছে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এটা দিয়ে কিভাবে তুমি দুনিয়ার সকল অঘোষ বর্ণ আইডেন্টিফাই করতে পারো, কিভাবে তুমি সব ঘোষ বর্ণ আইডেন্টিফাই করতে পারো, এরকম মজার মজার নিনজা টেকনিক ক্লাসের স্লাইডেও আছে। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে ক্লাসেও আরেকবার বুঝিয়ে দিতে পারি, যদিও এটা আমাদের আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম, কিন্তু তারপর যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। ক্লাসের স্লাইডটা যারা এই ক্লাসের পরপরই ইনবক্সে পেয়ে যেতে চাও, তারা একটু এই লাইভ ক্লাসটা এখনই লাইভ চলাকালীন শেয়ার করে ফেলো, তাহলে আমি ক্লাস শেষ করেই তোমাদেরকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে। আমাদেরকে একজন বন্ধু বলেছে প্রি টেস্টে 24 পেয়েছি ভাইয়া, আরো ভালো করতে হবে। সাইদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তো আমাদের রেগুলার স্টুডেন্ট ইশরাত জাহানও কিন্তু জয়েন করে ফেলেছে। ভেরি গুড, সো প্রায় 100 জন জয়েন করে ফেলেছে। আমরা চলো এবার তাহলে আমাদের এমসিকিউ সলিউশনের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে এবং ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে, সেটা হচ্ছে বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? এই প্রশ্নের উত্তর দাও তোমরা। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি হচ্ছে 10টি, নাকি অপশন ডি 11টি? বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? এটা কিন্তু একদম সরাসরি বইয়ের প্রশ্ন। বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো সরাসরি বই থেকে আসে, এমনকি উদাহরণগুলো বই থেকে আসে। একটা এক্সট্রা টিপ তোমাদেরকে দিয়ে রাখি, বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি ভালো করতে চাও তাহলে প্রত্যেকটা পরিচ্ছেদের পরে যে অনুশীলনীটা রয়েছে ওই অনুশীলনীটা সলভ করতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। সেখান থেকেই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, এসএসসি তে সেখান থেকে প্রশ্ন আসে। সবগুলো আসে না, তবে বেশিরভাগ ওইখান থেকে দেয়। তো প্রথম প্রশ্নটার উত্তর বলো। প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্ন নম্বর 1, যে আমাদের বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? আচ্ছা, সিয়াম বলছে একের ডি, নাজনীন লিলি বলছে একের ডি, রেজন ইসলাম বলছে বি, সাদিয়া বলছে একের বি, রেজন ইসলাম বি বলেছে। ওকে, তার মানে একটা কনফিউশন আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, শুভ বলছে কালকে স্লাইড পাই নাই ও, ঠিক আছে, আজকের ক্লাসের পরে এই ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আমি কালকের ক্লাসের স্লাইড আর আজকের ক্লাসের স্লাইড দুইটাই পাঠিয়ে দিব। অলরাইট, সো আমাদের আজকের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে একের বি 7টি। একের বি 7টি। বুঝতে পেরেছি? বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? একের বি হচ্ছে 7টি। এটা আমরা সবাই পারবো। যারা যারা উত্তর ডি দিয়েছে তাদের উত্তরটা কিন্তু ভুল হয়েছে, এটার উত্তর হবে হচ্ছে সাতের, সরি, একের বি উত্তর 7টি। ওকে, বইতেই আছে একদম সরাসরি। 2 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। সাধারণত কুমিল্লা বোর্ডের প্রশ্ন সবাই বলে নাকি কঠিন হয়, কিন্তু এই প্রশ্নটা খুবই সহজ। ধ্বনির প্রতীকে কি বলে? আচ্ছা, তোমরা উত্তর করতে থাকো, আমি একটু এক ঝলকে বুঝিয়ে দেই আসলে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি। আমরা যখন কোনো কথা বলি, আওয়াজ তৈরি করি, সাউন্ড প্রডিউস করি, তখন সেটাকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনির লিখিত রূপ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা অনেক সময় এইভাবে উচ্চারণ করি না, যে ক্যাট, ব্যাট, র্যাট, দ্যাট। এখানে দেখো, এখানে কিন্তু উচ্চারণটা এ হয়েছে। উচ্চারণ কি হয়েছে? এ হয়েছে। এই যে এ আমরা উচ্চারণ করলাম, দেখো এটার কিন্তু কোনো লিখিত রূপ নাই। আমরা যদি স্বরেও স্বরেয়া দেখি, এখানেও এ নাই। আমরা যদি এ ওই দেখি, এখানেও কিন্তু এ নাই। অর্থাৎ এই যে এ, এটা আমরা উচ্চারণের সময় ঠিকই উচ্চারণ করছি, কিন্তু এটা কোনো লিখিত রূপ নাই। তো লিখিত রূপ যদি কোনো একটা ধ্বনির বা উচ্চারিত কোনো একটা সাউন্ডের যদি লিখিত প্রতীক থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বর্ণ। আর যদি সেটা লিখিত কোনো রূপ না থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ধ্বনি। ক্লিয়ার? আমাদের কাছে ক্লিয়ার হলে আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলবো। কুমিল্লা বোর্ড 2023 সালের এই প্রশ্নটার উত্তর হচ্ছে, ধ্বনির প্রতীককে বলা হচ্ছে অপশন সি, বর্ণ। অপশন সি, বর্ণ। ক্লিয়ার সবার কাছে? ওকে। শুভ আজকের ক্লাসটাও শেয়ার করে ফেলেছে, অনেক ধন্যবাদ। আজকের ক্লাসের স্লাইডটা আমি ক্লাসের পরপরই শুভকে পাঠিয়ে দিব, কারণ ও পরপর দুইটা ক্লাসে শেয়ার করেছে। অলরাইট, সো এটার উত্তর হচ্ছে একের সি, বর্ণ। পেরেছি আমরা সবাই। সরি, দুইয়ের সি, বর্ণ। দুইয়ের সি, বর্ণ পেরেছি। ভেরি গুড। তারপর যে 3 নম্বর প্রশ্নে, স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত? এটা চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। স্ন, এটা তো একটা যুক্ত বর্ণ, তাই তো? এটা কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে? ইয় ও স, মূর্ধন্য ষ। আবার দেখো, মূর্ধন্য ষ ও ইয়। তার মানে এই দুইটা কিন্তু মূলত একই ধরনের অপশন। আবার এখানে দেখো, যদি দেখো মূর্ধন্য ষ আর মূর্ধন্য, মূর্ধন্য আর মূর্ধন্য ষ, তার মানে দেখো এখানে কিন্তু বর্ণটা সেম সেমই আছে, কিন্তু এখানে তোমাকে শুধুমাত্র কোন দুইটা বর্ণ দিয়ে গঠিত হয়েছে সেটা বলতে পারলেই হবে না। কোন বর্ণটা, এই যুক্ত বর্ণের মধ্যে কোন বর্ণটা আগে
আর কোন বর্ণটা পরে সেটাও কিন্তু তোমাকে পারতে হবে। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। আর যারা লাইভটা শেয়ার করোনি তারা শেয়ার করে ফেলো। তাহলে আমি এই ক্লাসে পরে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। ক্লাসের স্লাইডে কিন্তু বেশ কিছু নিনজা টেকনিক আছে, যে নিনজা টেকনিকগুলো পড়লে খুব সহজে তুমি আজীবন মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ আইডেন্টিফাই করতে পারবা, কখনো ভুল হবে না। আচ্ছা, তাসমিয়া তাহা বলছে ক্লিয়ার, ভেরি গুড। তো 3 নম্বরের উত্তর কি? আচ্ছা, মাহফুজা সুলতানা বলছে 3-এর বি হবে, আফসানা মিমি বলছে 3-এর সি হবে, ইয়াসমিন বলছে 3-এর ডি হবে। ওরে বাবা, কেউ বলছে বি, কেউ বলছে সি, কেউ বলছে ডি। তার মানে দেখেছো, বোর্ড কোশ্চেনে কিন্তু আমাদের এখনো ফুল গ্রিপটা আসে নাই, আমরা কিন্তু এখনো বোর্ড কোশ্চেন ভালো মতো পারি না। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে মূর্ধন্যস্য আর মূর্ধন্য, অর্থাৎ অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, মূর্ধন্যস্য আর মূর্ধন্য। দেখো মূর্ধন্যস্য তো একদম শুরুতেই আছে, এই যে মূর্ধন্যস্য তো দেখাই যাচ্ছে, মূর্ধন্যস্য তো দেখাই যাচ্ছে, তার সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য, মূর্ধন্য। ওকে, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখি, 4 নম্বর। চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অপশন এ কার বর্ণ, অপশন বি ফলা, অপশন সি রেফ, এবং অপশন ডি হচ্ছে অনুবর্ণ। কার বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে? তার মানে এটা কিন্তু ব্যঞ্জন বর্ণের বিকল্প না, এটা ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ। ফলা এটাও না, রেফ এটাও না, তাহলে আমার কাছে মনে হয় অনুবর্ণ হতে পারে। চারের, চারের কত হতে পারে? চারের অনুবর্ণ হতে পারে। সরি, কার বর্ণ হচ্ছে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, যেমন আকার, রস্বইকার, রিকার, একার, ওকার। আর ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তো এই দুটো হবে না, বাকি আছে হচ্ছে রেফ আর অনুবর্ণ। রেফ হচ্ছে র এর একটা রূপ, সেটা তো আসলে ব্যঞ্জন বর্ণের কোনো বিকল্প রূপের নাম না। তাহলে চারের উত্তর কি হবে? চারের উত্তর কি হবে তাহলে? চারের উত্তর হবে, ইয়াসমিন বলছে 4-এর ডি, ভেরি গুড। ইশরাত জাহান বলছে 4-এর ডি, আলিফ বলছে 4-এর ডি, ফ্যান্টাস্টিক। চারের উত্তর হচ্ছে 4-এর ডি অনুবর্গ, খুবই ভালো। 4-এর ডি অনুবর্গ। 5 নম্বর প্রশ্ন দেখি, বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলায় স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলা হয় হচ্ছে কার। যেমন আকার, রস্বইকার, রস্বকার, দীর্ঘইকার, এইগুলোকে বলা হচ্ছে কার। এখন প্রশ্ন করা হয়েছে যে আসলে বাংলা কার বর্ণে, সরি, বাংলা স্বরবর্ণে কার বর্ণের সংখ্যা কয়টা? এখন বাংলা স্বরবর্ণ হচ্ছে মোট 11টা, বাংলা স্বরবর্ণ হচ্ছে মোট 11টা, এই 10 আর 1 মোট 11টা। এর মধ্যে সবারই একটা করে সংক্ষিপ্ত রূপ আছে, স্বরেয়ার সংক্ষিপ্ত রূপ আছে, রস্বইর আছে, দীর্ঘই আছে। শুধুমাত্র স্বরেও এই বেচারার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। তার মানে যদি বাংলা স্বরবর্ণ হয় 11টা, তাহলে বাংলা কার বর্ণ কয়টা হবে? বাংলা কার বর্ণ তাহলে কয়টা হবে বলো তো? প্রশ্ন নাম্বার 5। 5 নম্বর, বাংলা কার বর্ণের সংখ্যাটা তাহলে কয়টা হবে? 9, 10, 11, 12। উত্তর হবে হচ্ছে 10টা, কারণ বাংলা স্বরবর্ণের সংখ্যা 11টা। বাংলা প্রত্যেকটা স্বরবর্ণেরই কার আছে, শুধুমাত্র স্বরেও ছাড়া। তাহলে একটা স্বরবর্ণের কোনো কার নাই। মোট স্বরবর্ণ যদি 11টা হয়, একটা স্বরবর্ণে যদি কার না থাকে, তাহলে স্বরবর্ণের কয়টা স্বরবর্ণের কার আছে? মোট 10টা। মোট 10টা স্বরবর্ণের কার আছে। 5 ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। তারপরে দেখি 6 নম্বর প্রশ্ন, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। অস্বচ্ছ যুক্ত বর্ণ আর স্বচ্ছ যুক্ত বর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে, যেই যুক্ত বর্ণগুলো দেখেই বোঝা যায় এটা কোন কোন বর্ণের সমন্বয় বা কোন কোন বর্ণের মাধ্যমে তৈরি হয়েছে, কোন কোন বর্ণ যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটা হয়েছে, দেখেই যদি বোঝা যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর দেখে যদি না বোঝা যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছে কট, হম, তালব্যস্য, বফলা আর পট। আমার কাছে মনে হচ্ছে এই যে ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র, আমরা যে হ আর ম যুক্ত করে লিখি, ক্ষীয়র মতো অনেকটা দেখতে হয়, এইটা হচ্ছে আমাদের অস্বচ্ছ যুক্ত বর্ণ, কারণ এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কোন কোন জিনিস যুক্ত হয়েছে, এখানে কোন কোন বর্ণ যুক্ত হয়েছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। তাই তো? আচ্ছা, কারা কারা লাইভটা শেয়ার দিয়েছো একটু কমেন্টে জানাও তো, আমি দেখি কারা কারা লাইভটা শেয়ার দিয়েছে। যারা যারা লাইভটা শেয়ার দিয়েছো তারাই কিন্তু আজকে ক্লাসের স্লাইডটা পাবা। আজকে ক্লাসের স্লাইডে অনেকগুলো বোর্ড এমসিকিউ আছে যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে দেখবা একাধিক প্রশ্ন এসেছে। সো ক্লাসের স্লাইডটা কালেক্ট করতেই হবে। কালেক্ট করার জন্য উপায় হচ্ছে খুব সহজ, এই লাইভটা শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, আমি ক্লাসের পরে তোমাদেরকে পাঠিয়ে দিব। 6 নম্বরের উত্তর, প্রশ্ন নম্বর 6, 6-এর উত্তর কি হবে দেখি তো।
ছয়ের উত্তর হবে এই যে যেটা আমি দেখেছি সেটাই, হ আর ম যুক্ত করে এর উত্তর, ছয়ের উত্তর হবে হচ্ছে হ আর ম। ছয় পেরেছি। ওকে। সিয়াম বলেছে ছয়ের বি হবে, তাসনফা তাসনিম বলেছে ছয়ের বি, জয়শ্রী দাস বলেছে ছয়ের বি, আর নাজনীন লিলি বলেছে ছয়ের বি। ওকে ওকে। তারপরে হচ্ছে মালিহানজুম বলেছে ওর বন্ধুকে মেনশন দেওয়ার আগেই বন্ধু চলে এসেছে। ওকে। আয়শা আজাদ সুমিও, সুমিও আমাদের সাথে ক্লাসটা দেখেছে। ভেরি গুড। ঠিক আছে। তারপরে দেখি 7 নম্বর প্রশ্ন। এবার উল্টা প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ডে এসেছে, এটা চট্টগ্রাম বোর্ডে এসেছে। কোনটি অস্বচ্ছযুক্ত বর্ণের উদাহরণ, আর কুমিল্লা বোর্ডে এসেছে কোনটি স্বচ্ছযুক্ত বর্ণের উদাহরণ। এবার তোমরা এটা বলো স্বচ্ছযুক্ত বর্ণ কোনটা, মানে কোনটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কোন কোন যুক্ত, কোন কোন বর্ণ যুক্ত হয়ে গঠিত হয়েছে। তো স্ন, এটা তো খুবই কঠিন, এটা তো আমরা ইভেন বলার সময় ভুলও করলাম। তারপর হচ্ছে যে ব্রহ্ম যেভাবে লিখি, এটাও আসলে খুব কঠিন। এইটা মনে হয় দেখে বোঝা যাচ্ছে এটা আসলে ইও আর ঝ যুক্ত হয়ে গঠিত হয়েছে, মনে করো ঝঞ্ঝাট এরকম। আর ক্ষীয়টাও তো আসলে ক আর মূর্ধন্য ষ যুক্ত হয়ে গঠিত হয়েছে, কিন্তু এটা দেখে বোঝা যায় না। তাহলে আমার কাছে মনে হচ্ছে স্বচ্ছযুক্ত বর্ণ হবে এখানে কোনটা। আমার কাছে মনে হচ্ছে যে এখানে স্বচ্ছযুক্ত বর্ণ হচ্ছে এইটা হবে, ইও আর ঝ। সি শুড বি দ্য কারেক্ট আনসার। তোমাদের কাছে কি মনে হয় বলো তো দেখি কমেন্টে। পূজা হালদার বলছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ পূজা হালদার। ঈশ্বর জাহানও শেয়ার করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রীতি রোজ শেয়ার করে ফেলেছে, মোবাশির উদ্দিন ক্লাসটা শেয়ার করেছে। ফ্যান্টাস্টিক। সো 7 নম্বরের উত্তর হচ্ছে সি, ইও আর ঝ। সাতের উত্তর হচ্ছে সি। ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছে, কাউসার আহমেদ সঠিক উত্তর দিয়েছে। ওকে। আমাদের সাথে লাইভ ক্লাসটাতে জয়েন করেছে টগর ধর, জয়শ্রী দাস ঈশ্বর জাহানকে ডাকছে। ওকে, এবার 8 নম্বর প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার 8। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ঢাকা বোর্ডে 2016 সালে এটা এসেছে, সিলেট বোর্ডে 2009 সালে এসেছে, যশোর বোর্ডে 2022 সালে এসেছে, 2010 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 2013 সালে এসেছে। এইটা অপশন হচ্ছে অক্ষর, বর্ণ, বর্ণমালা নাকি চিহ্ন। প্রশ্নটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে, মানে আমরা যখন মুখে উচ্চারণ করছি কোনো একটা ধ্বনি, সেটা যদি আমি লিখতে যাই, লিখিত চিহ্ন যদি আমি তৈরি করি, সেটাকে আসলে কি বলে? অক্ষর, বর্ণ, বর্ণমালা নাকি চিহ্ন, কি বলে এটাকে? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? অক্ষর, বর্ণ, বর্ণমালা নাকি চিহ্ন? প্রশ্ন নাম্বার 8। ওকে, নিহারিকা বেগম বলছে 8-এর বি হবে। তারপর আয়শা আজাদ সুমি বলছে 7-এর সি হবে। সিয়াম বলেছে 7-এর সি হবে। মোসাম্মদ নুহাকে অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে ফেলার জন্য। আমাদের সাথে জয়েন করেছে শাহিন আক্তার চৌধুরী, অল রাইট, ওয়েলকাম তোমাকেও। মালিহানজুম জয়েন করেছে আমাদের সাথে, ফ্যান্টাস্টিক, সবাই কিন্তু পারছি। নাবিলা শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। নূরজাহান বলেছে ওর কোনো বান্ধবী নাই। সো ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে আমরা নিশ্চয়ই এটা জানি, এটা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে বর্ণমালা বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে বর্ণ। বর্ণমালা বলতে সবগুলো বর্ণমালাকে একসাথে বোঝায়। আর ধ্বনি নির্দেশক চিহ্নকে আসলে মূলত বর্ণ বলে, বর্ণমালা বলে না। 8 নম্বরও পারলাম। এরপর 9 নম্বর দেখি। অনেকবার বোর্ডে প্রশ্ন এসেছে, বাংলা ভাষায় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? একটু আগে কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলেছি। সিলেট বোর্ডে 2024 সালে এসেছে, যশোর বোর্ডে 2011 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 2007 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 2011 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2022 এবং 2013 সালে এসেছে। স্বরেয়, স্বরেয়া, রস্যৌ, রি, কোন স্বরবর্ণটার কোনো সংক্ষিপ্ত রূপ নেই? একটু আগে কিন্তু বলেছি তোমাদেরকে, একটু আগেই তোমাদেরকে বলেছি। ইয়াসমিন শেয়ার ডান করে ফেলেছে, ভেরি গুড। সো এই লাইভ ক্লাসটা এখন পর্যন্ত 22 জন স্টুডেন্ট শেয়ার করেছে। তো এই 22 জনকে আমি ক্লাসে পরে স্লাইডটা পাঠাবো, বাকিরা কিভাবে পাবো আমি জানি না। আচ্ছা, 8-এর কি হবে? 8-এর বি বলেছে, 8-এর বি। আচ্ছা, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দেখি 9-এর উত্তর কি বলছো তোমরা। 9-এর উত্তর তোমরা কি বলছো দেখি। রাহিয়া চৌধুরী 9-এর এ বলেছে। মোসাম্মদ নুহা বলছে শেয়ার ডান, শেয়ার বানানটা ভুল লিখলা কেন নুহা। লুবনা জাহান বলছে 9-এর এ। রাহিয়া 9-এর এ বলছে। পূজা হালদার আমাদের সাথে জয়েন করেছে ক্লাসে। ওকে। সো মাহফুজা সুলতানা বলছে 9-এর এ। জারিফ বলেছে এ। মফিজুল ইসলাম বলছে 9-এর এ। মেহরিন ইসলাম বলছে 9-এর এ। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 9-এর এ, সরেও। 9-এর এ, সরেও। পারবো সবাই এটা? আমাদের কাছে যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়, আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। যাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা, এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে এবং প্রশ্ন আসলে আমরা সঠিক উত্তর পারবো,
এইটা নিয়ে যারা আমরা কনফিডেন্ট তারা আমরা কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলি। প্রশ্ন নাম্বার 10, কোনটি মৌলিক স্বরধ্বনি ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে? ওই, ও, রস্বই নাকি রস্য? যেই স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করলে বা ভাঙলে অন্য অ্যাটলিস্ট দুইটা ধ্বনি পাওয়া যায়, সেগুলোকে আমরা মৌলিক স্বরধ্বনি বলতে পারি না। যেমন ওই, স্বরেও যোগ রস্বই ওই, দেখেছো? তাহলে এটা তো মৌলিক স্বরধ্বনি না। আবার আমরা যদি বলি ও, স্বরেও যোগ উ, স্বরেও যোগ রস্য ও, তাহলে এটাও মৌলিক স্বরধ্বনি না। তাহলে এ আর ডি তো হলোই না। এবার তোমরা আমাকে বলো 10 নম্বরের উত্তর কি হবে? মৌলিক স্বরধ্বনি কোনটি? ঢাকা বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 10 ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। আচ্ছা, সাদিয়ার কাছে ক্লিয়ার, ভেরি গুড। রুমির কাছে ক্লিয়ার। ওকে, শাহিন চৌধুরী বলেছে ভাইয়া শেয়ার করেছে কিন্তু কালকে স্লাইড পাইনি। ঠিক আছে, আমি আরেকবার দেখে দিব কেন তুমি পেলা না। আজকে লাইভটা শেয়ার করলে আজকে একসাথে পাঠিয়ে দেবো দুইটা ক্লাসের স্লাইডই। কারেক্ট আনসার তাহলে কি হবে এখানে? কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্বই, কারণ রস্বইকে ভাঙলে অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না, বা রস্বইকে আসলে ভাঙাই যায় না। রস্বকে কি করা যায় না? ভাঙাই যায় না। ভেরি গুড। এরপরে প্রশ্ন দেখি, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। যুক্ত বর্ণ কত রকম? আমার মনে হয় দুই রকম, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। দেখি তো, তোমরা বলো তো 10-এর উত্তর কি হবে? ওকে, এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে প্রায় 150 জন। সো তোমরা যদি সবাই মিলে অ্যাটলিস্ট তোমার একজন বন্ধুকে কমেন্টে মেনশন করো, তাহলেই দেখবা যে 200-এর বেশি স্টুডেন্ট হয়ে গেছে ক্লাসে। যত বেশি স্টুডেন্ট হবে তত ভালো ভালো প্রশ্ন কিন্তু ক্লাসে আসবে, এবং তত ভালো করে তোমরা ব্যাখ্যাগুলো বুঝবা। এই জন্য সবসময় চেষ্টা করবা যে কোনো জায়গায় যদি একটা ভালো ক্লাস হয় সেখানে আরো বন্ধু বান্ধবদেরকে ডেকে জড়ো করতে। তো 11 নম্বরের উত্তর, সরি 10 নম্বরের উত্তর, যুক্তবর্ণ কত রকম? 10 নম্বরের উত্তর, যুক্তবর্ণ কত রকম? আমার কাছে মনে হয় যুক্তবর্ণ দুই রকম, স্বচ্ছ আর অস্বচ্ছ। পারবো? পেরেছি। ক্লিয়ার, ভেরি গুড। তারপর দেখি 11 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 11, স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়, মানে ঠোঁট কতটুকু খুলে স্বরে আ? দেখেছো কতটুকু? আমরা যদি উচ্চারণ করি ও, তাহলে ঠোঁট একরকম খুলছে। আমি যদি উচ্চারণ করি স্বরে আ, তাহলে একরকম খুলছে। অ আরেক রকম খুলছে। ও, বুঝতে পেরেছো? এক একটা ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট এক এক রকম করে খুলে, এবং তোমাদের বইতে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে। বেশি যদি ঠোঁট খুলে, মানে ঠোঁটটা যদি বেশি করে ফাঁকা হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ঠোঁটটা যদি একটু কম করে ফাঁকা হয় তাহলে সেটাকে আমরা কি বলি, খুব চমৎকার ভাবে তোমাদের বইতে ব্যাখ্যা আছে। এখন তোমরা আমাকে বলো, স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? কুমিল্লা বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত নাকি অর্ধ বিবৃত? আমার কেন যেন মনে হয় এটা হবে হচ্ছে সংবৃত। তোমাদের কি মনে হয় বলো দেখি। প্রশ্ন নাম্বার 11, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত নাকি? ওকে, দেখি কে কি উত্তর দিচ্ছে। জারিফ বলছে বি। শহীদুল ইসলাম কাকে যেন ডাকছে। আচ্ছা, আবিদ দারদা আবিদ বলেছে বি হবে। আচ্ছা, বেলি বলেছে 11-এর বি। রাহিন হোসেন বলছে 11-এর এ। অল রাইট, ঠিক আছে। ফারিন চৌধুরী বান্ধবীকে ডাকছে। ইয়াসমিন বলছে 11-এর বি। কারেক্ট আনসার হচ্ছে 11-এর বি, বিবৃত। ভেরি গুড। যারা যারা উত্তর বিবৃত দিয়েছে তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। বিবৃত আ, আমরা এইভাবে করে উচ্চারণ করি আ। পরের প্রশ্ন দেখি, বিবৃত স্বরধ্বনি কোনটি? এটা কিন্তু তোমাদের বইয়ে ষষ্ঠ যে পরিচ্ছেদ রয়েছে স্বরধ্বনি, সেটার একদম শুরুতেই দেওয়া আছে। একদম শুরুতেই দেওয়া আছে যে কোনটা কোন ধ্বনি, কোনটা বিবৃত, কোনটা অর্ধ বিবৃত, কোনটা সংবৃত, কোনটা অর্ধ সংবৃত, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখন এটার উত্তর বলো, বিবৃত স্বরধ্বনি কোনটি? রাজশাহী বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। এ, স্বরেও, স্বরেয়া নাকি ও, কোনটা হবে? প্রশ্ন নাম্বার 12, ইয়াসমিন বলছে 12 সি হবে। ঈশা জাহান বলছে বি হবে ভাইয়া। খাদিজা বকুল বলছে 11 সি। ওকে, তানহা তাবাসসুম বলছে 12 সি। অল রাইট। সো কারেক্ট অ্যান্সার কোনটা? বিবৃত স্বরধ্বনি হচ্ছে 11-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা সি বলেছো, সরেয়া বলেছো, তাদের উত্তরটা সঠিক হয়েছে। বাকি সবার উত্তরটা ভুল হয়েছে। যাদের উত্তর ভুল হয়েছে তাদের যেটা করতে হবে, বইটা ভালো মতো পড়তে হবে। এটা সরাসরি বই থেকে আসা প্রশ্ন।
12 নম্বর প্রশ্ন, ঠোঁট খোলা বা বন্ধ রাখার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? একটু আগে কিন্তু আমি বলছিলাম ওই যে সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, এরকম কয়টা ভাগে ভাগ করা যায়। সিলেট বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন, 2 3 4 5 কয়টা ভাগে, ঠোঁট কতটুকু খোলা রাখা হচ্ছে, ঠোঁট কি বন্ধ রাখা হচ্ছে কিনা, তার ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টা ভাগে ভাগ করা যায়, 2 3 4 5 কয়টা ভাগে ভাগ করা যায়? কারেক্ট আনসার কি হবে? বেলি অনেকবার সি বলেছে, ওকে দেখি। তারপর হচ্ছে তাসমিয়া তাহা বলছে 12 সি। 12 সি হবে। ওকে, অনেকে সি বলছে, কারেক্ট আনসার হচ্ছে 4, ইয়াস। সংবৃত, বিবৃত, তারপর হচ্ছে অর্ধসংবৃত, অর্ধবিবৃত, এই 4 প্রকার। 13 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? স্বরেয় অ, ও, এ, অ, রস্বই এ, নাকি এ, ও, কোনগুলো? এবার এটার উত্তর বলো। 13 নম্বর প্রশ্ন, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? স্বরেয় ও, এ, অ, রস্বই এ, এ আর ও, কোনগুলো হবে? একজন বলছে এমসিকিউ নাম্বার নাকি ভুল আছে, কই আমি তো ঠিকই দেখতে পাচ্ছি এই যে 11, 11 পর 13। ঠিক আছে, ওকে। কারেক্ট অ্যান্সার কোনটা? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রস্বই এ, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি। অল রাইট। তারপর দেখি 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? বরিশাল বোর্ডে 2024 সালে এসেছে এবং চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। 2 4 6 8 বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? বলো, বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? 2 4 6 8 বরিশাল বোর্ডে 2024 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে। কারেক্ট অ্যান্সার কি হবে? বাংলা ভাষার অর্ধস্বরধ্বনি কয়টি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 4টি। অপশন বি, 4টি। পারবো এটা আমরা? ওকে। আচ্ছা, প্রীতি রোজ বলেছে ওর একটা কমেন্টও নাকি আমি পড়ছি না, সর্বৈব মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, আমি মাত্র কমেন্ট পড়েছি প্রীতি রোজের। অল রাইট, তারপর আমরা যাই 15 নম্বর প্রশ্নে। অর্ধস্বরধ্বনির উদাহরণ কোনটি? এর আগের প্রশ্নটা দেখো, এর আগের প্রশ্নটা ছিল যে বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি। এটা এসেছিল বরিশাল বোর্ডে 2024 সালে আর চট্টগ্রাম বোর্ডে 2023 সালে। এরপরে আবার ময়মনসিংহ বোর্ডে 2023 সালে প্রশ্ন এসেছে যে অর্ধস্বরধ্বনির উদাহরণ কোনটি, মানে এই যে ওই, ও, সরেয়া আর রস্বই, এই 4টার মধ্যে কোনটা অর্ধস্বরধ্বনি। ময়মনসিংহ বোর্ডে 2023 সালে প্রশ্ন এসেছিল, তার মানে বুঝতেই পারছো প্রশ্ন কিন্তু খুবই রিলেটেড হয়। একটা অপশনের সাথে আরেকটা অপশন, একটা বছরের সাথে আরেকটা বছর, একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ড, খুবই রিলেভেন্ট, খুবই কাছাকাছি ধরনের প্রশ্ন হয়। তার মানে তুমি যখন একটা কনসেপ্ট ক্লিয়ার করবা, বইয়ের যখন একটা টপিক বা সাব টপিক পড়বা, দেখবে যে ওইখান থেকে এই বছর এই বোর্ডে প্রশ্ন এসেছে, তো ওই বছর ওই অন্য বোর্ডে প্রশ্ন এসেছে। তো প্রশ্ন আসতেই থাকে, যেই টপিক থেকে প্রশ্ন আসে দেখবা সেই টপিক থেকে সবসময় প্রশ্ন আসে, সব বোর্ডে প্রশ্ন আসে, সব বছরই প্রশ্ন আসে। এখন বলো 15 নম্বর কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 15-এর উত্তর হচ্ছে রস্বই। অর্ধস্বরধ্বনি কোনটা এখানে? অর্ধস্বরধ্বনি হচ্ছে রস্বই। ওকে। রাহিয়া চৌধুরী, তুমি তাহলে লিঙ্কটা শেয়ার করে ফেলো, লিঙ্কটা কপি করে তোমার বন্ধুদের গ্রুপে দিয়ে দাও, তাহলে হবে। বুঝে ফেললাম 15 নম্বর। 16 নম্বর প্রশ্ন, দ্বি-স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? কোন দুইটা প্রতীক এখানে আছে যে এই দুইটা আসলে দ্বি-স্বরধ্বনি? এটা এসেছিল বরিশাল বোর্ডে 2016 সালে, অনেক আগে এসেছে।
কিন্তু আমরা একটু পড়ে রাখি, যদি আবার আমাদের সময় চলে আসে তখন তো পারতে হবে। তো দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কি কি? 16 নম্বর প্রশ্ন, দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কি কি বলো। প্রশ্ন নম্বর 16। ষোলোর উত্তর কি? ষোলোর উত্তর হচ্ছে ওই আর ও। দ্বিস্বরধ্বনি কেন বলা হচ্ছে, যে দেখো ওইকে ভাঙলে আমরা কি পাই, স্বরেয় যোগ রস্বই ওই। ওকে ভাঙলে আমরা কি পাই, স্বরেয় যোগ রস্ব, তার মানে দুইটা স্বরধ্বনি যুক্ত হয়ে এই ওই এবং ও গঠিত করছে, এই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে দ্বিস্বরধ্বনি, এই জন্য এটাকে আমরা কি বলছি, দ্বিস্বরধ্বনি। বুঝতে পেরেছি? ওকে। 17 নম্বর প্রশ্ন দেখি। রাজশাহী বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন, মৌ এবং বউ এই শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? এটির উত্তর দাও। এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন, মৌ এবং বউ এই দুইটা শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আচ্ছা, সানিয়া ইসলাম আনিকা বলছে ভাই আমার কমেন্ট পড়ছে না কেন। এই যে মাত্র পড়লাম। যারা যারা লাইভটা শেয়ার করে তাদের নামের পাশে একটা ফ্ল্যাগ ইমোজি দেখায়, ব্যাচ দেখায়, এবং তাদের কমেন্টগুলোই আসলে লাইভে বেশি বেশি দেখা যায়, মানে তাদের কমেন্টগুলো ফেসবুক বেশি বেশি দেখায় আর কি। তো এই জন্য দেখা যায় যে যারা লাইভ শেয়ার করে তাদের কমেন্টই বেশি পড়া হয়। তো তাহলে নিনজা টেকনিক কি, তোমার নাম আমি পড়ি বা তোমার কমেন্টগুলো বেশি বেশি পড়ি, এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লাইভগুলো বেশি বেশি করে শেয়ার দেওয়া। কারেক্ট আনসার কি হবে তাহলে এখানে, মৌ আর বউ। দেখো, ও আর উ, মৌ, এখানে একটা ও আছে, এরপর একটা উ আছে। কারণ আমরা একটু আগে পড়েছিলাম, এই যে এখানে দেখো ওই, ওই কিভাবে গঠিত হয়, স্বরেয় যোগ রস্বই ওই। ও কিভাবে গঠিত হয়, ও যোগ রস্বৌ ও। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে ও যোগ রস্বৌ, দেখেছো? মৌ। ওটা কিভাবে গঠিত হয়েছে, ও যোগ রস্বৌ। বউটা কিভাবে গঠিত হয়েছে, ব যোগ ও যোগ রস্বৌ, বউ। বুঝতে পেরেছি? ওকে। তারপরে দেখি 18 নম্বর প্রশ্ন। এইবার দিনাজপুর বোর্ডে 2023 সালে আসা একটা প্রশ্ন, সেটা হচ্ছে লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি, রস্য, স্বরেয়া, এ, নাকি ও? পূর্ণ স্বরধ্বনি কোনটা জানো? আমরা যখন ছোটবেলায় আমপারা সিপারা পড়ি তখন আমাদেরকে শেখানো হয় না যে তিন আলিফ টেনে পড়তে হবে? তো পূর্ণ স্বরধ্বনি হচ্ছে যেই স্বরধ্বনিগুলো আমরা চাইলে ইচ্ছা মতো টেনে বলতে পারি, সেগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। যেমন আমরা চাইলে কি আসলে এ কে টানতে পারি একটা? আমি তো এরকম বলতে পারি না, একটা, এভাবে তো আমরা বলি না। বুঝতে পেরেছো? যেটা টেনে উচ্চারণ করা যায় সেটাকে পূর্ণ স্বরধ্বনি বলা হয়। যেমন লাউ, এখানে লাউ এভাবে তো আমরা বলি না, কিন্তু আমরা লাউ এভাবে বলতে পারি। তার মানে আমরা চাইলে আ যে আছে এই আটাকে চাইলে কিন্তু টেনে বলতে পারি। এন্ড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, লাউ। এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি, এখানে পূর্ণ স্বরধ্বনি হচ্ছে স্বরে আ, স্বরে আ। সাধারণত দেখবা এই যে একটা জোড়া আছে না, স্বরেও, স্বরেয়া, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘ, এ, ওই, ও, ও, দেখবা যে পূর্ণস্বরধ্বনি বেশিরভাগ, মানে ইন জেনারেল পূর্ণস্বরধ্বনি হচ্ছে পরের যে পেয়ারের পরের যেটা, জোড়ার পরের যেটা, মানে স্বরেও আর স্বরেয়ার মধ্যে স্বরেয়া হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। রস্বই আর দীর্ঘের মধ্যে দীর্ঘই হচ্ছে পূর্ণ। রস্বই আর দীর্ঘের মধ্যে দীর্ঘ হচ্ছে পূর্ণ। এ আর ওই এর মধ্যে ওই হচ্ছে পূর্ণ। ও আর ও এর মধ্যে ও হচ্ছে পূর্ণ। তার মানে এই যে জোড়ায় জোড়ায় যে স্বরধ্বনিগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয়টা যেটা বা পরের যেটা, সেটাই হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। 18 নম্বর ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। 18 নম্বর যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, এবার একটু কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে 18 নম্বর? ওকে। তারপর দেখি ইয়াসমিন ক্লিয়ার বলেছে। আনাম আনাম নীল বলছে ইয়াস, পানি পানি। ওকে, ঠিক আছে। তারপর দেখবো হচ্ছে 19 নম্বর প্রশ্ন, চাই শব্দটার মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? চাই। তো আমরা দেখতে পাচ্ছি চ, এটা হচ্ছে একটা ব্যঞ্জন। এরপর একটা আ আছে, আটা স্বরে আর সংক্ষিপ্ত রূপ বা কার। আর একটা রস্বই আছে। এটা কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। আমার কাছে মনে হয় স্বরে আ আর রস্বই হবে, স্বরে আ আর
রস্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি? ওকে, 19 নাম্বার আমরা সলভ করে ফেললাম। চলো এবার আমরা একটু 20 নাম্বারটা দেখি। এইবার আমরা একটু 20 নাম্বারটা দেখি, প্রশ্ন নম্বর 20। দেখো, আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছিলাম যে বোর্ডগুলোতে দেখবা বিভিন্ন বছরে একই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। চাই এই শব্দে কোন কোন স্বরধ্বনি আছে, এই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ডে 2023 সালে। আবার চাই এই শব্দটায় পূর্ণ স্বরধ্বনি কোনটি, এটা এসেছে ঢাকা বোর্ডে 2024 সালে। ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে, তার মানে বুঝতে পেরেছো প্রশ্ন কিন্তু সেই একই উদাহরণ থেকে আসছে, চাই, লাউ, এগুলো থেকে আসছে, যেগুলো একদম সরাসরি তোমার বইতে আছে। বোর্ড বইয়ের বাইরে বাংলা দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ আসবে না, একদম উদাহরণ পর্যন্ত বই থেকেই দিবে। বইটা যদি ভালো মতো পড়া থাকে, বুঝে বুঝে যদি পড়ো, সবকিছু যদি ক্লিয়ার থাকে, 30-এ 30 পাবা কনফার্ম। এখন এটার উত্তর বলো। এখন এইটার উত্তর বলো, চাই শব্দটির পূর্ণস্বরধ্বনি কোনটি? রস্বই, সরেয়া, চ নাকি গ? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এবার তোমরা বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে। অনেকেই 20-এর বি বলছে, বি 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 বলছে, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, চাই। আমি কিন্তু বলেছিলাম জোড়ায় জোড়ায় যে স্বরধ্বনিগুলো রয়েছে, স্বরেয় স্বরেয়া একটা জোড়া, রস্বই দীর্ঘই আরেকটা জোড়া, রস্ব দীর্ঘ আরেকটা জোড়া, এ ওই একটা জোড়া, ও ও আরেকটা জোড়া, এই জোড়াগুলার পরের যেগুলা সেগুলোকে আমরা পূর্ণ স্বরধ্বনি বলি। যেমন সরেয়া, দীর্ঘ, ওই, ও, এগুলোকে আমরা পূর্ণ স্বরধ্বনি বলি। সো আমরা ইতোমধ্যে কিন্তু ক্লিয়ার করে ফেললাম মূলত দুইটা পরিচ্ছেদ। আমরা পরিচ্ছেদ 5 পড়ে ফেলেছি, ধ্বনীয় বর্ণ। আমরা পরিচ্ছেদ 6 পড়ে ফেলেছি, স্বরধ্বনি। এরপরে আমরা কিছু নিনজা টেকনিক শিখবো। এরপর আমরা কি শিখবো? কিছু নিনজা টেকনিক শিখবো। নিনজা টেকনিকের মাধ্যমে আমরা শিখবো হচ্ছে কিভাবে অঘোষ আর ঘোষ বর্ণ আলাদা করতে হয়, কিভাবে অল্পপ্রাণ আর মহাপ্রাণ আলাদা করতে হয়। তবে তার আগে আমি একটু তোমাদেরকে আমাদের যে পেইড ব্যাচটা রয়েছে তোমাদের জন্য, সেই পেইড ব্যাচের কোর্সে কি আছে, কিভাবে ভর্তি হতে হয়, সেটা একটু দেখাতে চাই। চলো আমরা আমাদের একটু পেইড ব্যাচের কোর্সে কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে যেতে হয়, সেটা একটু তোমাদেরকে দেখাই। সো আমরা ফার্স্টে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে গুগলে গিয়ে 10ms.com বা 10 মিনিট স্কুল লিখবো, তাহলে হচ্ছে আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। তারপরে দেখবা এখানে একটা ব্যানার আছে, একদম ওয়েবসাইটে ঢুকলে তোমাদের যাতে সবচেয়ে সহজে তোমরা খুঁজে বের করতে পারো, এই জন্য অলরেডি একটা ব্যানার আমরা এখানে দিয়ে রেখেছি। এসএসসি 25-এ 5,179 জন এ প্লাস পেয়েছে, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট যারা সিনিয়র তাদের মধ্যে থেকে পেইড ব্যাচে গত বছর 5,000 জন এ প্লাস পেয়েছে। আমাদের টার্গেট হচ্ছে এই বছর তোমাদের মধ্যে থেকে, পেইড ব্যাচের স্টুডেন্টদের মধ্যে থেকে 10,000 স্টুডেন্টকে এ প্লাস পাওয়ানো। তো এটার জন্য কি করতে হবে? প্রথমে তোমরা এই ব্যানারটাতে ক্লিক করবা, ব্যানারে যে কোনো জায়গায় ক্লিক করবা। ব্যানারটাতে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করবা। এরপরে কিন্তু দেখো তোমাদের জন্য চলে এসেছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ, শেষ মুহূর্তে প্রস্তুতি ব্যবসায় বিভাগ, শেষ মুহূর্তে প্রস্তুতি মানবিক বিভাগ। মনে করো তুমি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও, তো বিস্তারিত দেখোতে ক্লিক করো। তারপর দেখো এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওয়ার আর মাত্র 3 দিন বাকি। তারপর হচ্ছে এখানে তোমাদের কোন কোন ভাইয়াপুরা পড়াবেন তাদের নাম পরিচয় দেওয়া আছে। আমি পড়াচ্ছি, তোমাদের সিফাত ভাইয়া পড়াচ্ছে, তারপর তোমাদের নাইম দুর্জয় ভাইয়া পড়াচ্ছে, আদিত্য ভাইয়া পড়াচ্ছে, জারিন আপু, ফারদিন ভাইয়া, সিয়াম ভাইয়া, সুমাইয়া আপু, লিমন ভাইয়া, তোমাদের প্রিয় প্রিয় সব ভাইয়াপুরা কিন্তু এখানে আছেন। এরপর যেটা করব, কোর্সটি কিনুন, এই বাটনটাতে আমরা ক্লিক করব। তারপর দেখো এখানে দাম দেওয়া আছে 3,200 টাকা। তো আমরা এখানে একটা প্রোমো কোড অ্যাড করব। প্রোমো কোডটা হচ্ছে ফারহান, আমার নামটা লিখবা ফারহান, এবার তোমার ব্যাচটা লিখবা। এটা একটা মনে করো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমার এবং তোমার মধ্যে একটা এগ্রিমেন্ট। আমার নাম আছে আর তোমার ব্যাচ আছে, দেখো SSC 26 লিখে ফেললাম। তাহলে প্রোমো কোডটা হচ্ছে ফারহান, আমার নাম, আর তোমার ব্যাচ SSC 26 লিখে সাবমিট করুন, এই বাটনটাতে ক্লিক করবো। তাহলে দেখো 500 টাকা ডিসকাউন্ট হয়ে গেল এবং কোর্সটা তুমি মাত্র 2700 টাকায় কিনতে পারবা। এরপর শুরু করুন বাটনে ক্লিক করে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তুমি পেমেন্ট করে আমাদের কোর্সটাতে খুব সহজে ভর্তি হয়ে যেতে পারো। তুমি যদি একবার আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার এ প্লাস পাওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব, এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে তোমার এই মুহূর্তে প্রিপারেশন অবস্থা যেমনই হোক, যদি প্রিপারেশন অবস্থা খুব ভালো হয় তাহলে তো আরো ভালো, আমরা তোমাদেরকে রিভিশনের সব ব্যবস্থা করে দিব, প্রশ্ন সলভ করে দিব, মডেল টেস্ট নিব, খাতা দেখে দিব, যাতে তোমার কোথাও কোনো ঘাটতি না থাকে। আর যদি তুমি ব্যাক বেঞ্চার হয়ে থাকো,
তাহলে তো তোমাকে নিয়ে স্পেশাল কেয়ার নিতে হবে। সেটার ব্যবস্থা আমরা করব, স্পেশাল মেন্টরিং থাকবে, স্পেশাল গাইডলাইন থাকবে, যাতে করে তুমি শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারো, যাতে করে তুমি এই কয়েক মাসে জিরো থেকে একেবারে হিরো হতে পারো এবং গোল্ডেন এ প্লাসটা এনশিওর করতে পারো। সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে। আমার যে প্রোমো কোডটা তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, এইবার চলো আমরা চলে যাব আমাদের ক্লাসের স্লাইডে। যদি এই পর্যন্ত তোমাদের কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কনফিউশন বা কোয়েরি থাকে, আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আমি এর পরে চলে যাব আমাদের সপ্তম পরিচ্ছেদ ব্যঞ্জন ধ্বনিতে, এবং ব্যঞ্জন ধ্বনিতে বেশ কিছু নিনজা টেকনিক আছে, যে আসলে আহ কিভাবে ঘোষ অঘোষ নির্ণয় করতে হয়, অল্পপ্রাণ মহাপ্রাণ নির্ণয় করতে হয়, এইটা আমি তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার ভাইয়া, নীল আবির বলছে ক্লিয়ার, ভেরি গুড। জাকির হোসেন আমাদের সাথে জয়েন করেছে, চমৎকার। ওকে, চলো তাহলে আমরা আবার আমাদের ক্লাসের স্লাইডে চলে যাই। এইবার চলো আমাদের এরপরে আরো কিছু এমসিকিউ আছে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসা। কিন্তু আমি একটু সেগুলো সলভ করার আগে আমি একটু তোমাদেরকে কিছু নিনজা টেকনিক দেখিয়ে আসতে চাই। কিছু নিনজা টেকনিক তোমাদেরকে দেখিয়ে আসতে চাই। আর তোমরা যদি সরাসরি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে যেটা করবা, একদম শুরুতেই এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। বিজ্ঞান বিভাগের লিঙ্ক এটা, তারপর হচ্ছে ব্যবসা শিক্ষার লিঙ্ক এটা, মানবিক বিভাগের লিঙ্ক এটা। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, যারা লাইভটা শেয়ার করেছো তাদেরকে আমি ইনবক্স এটা পাঠিয়ে দিব। আর এখানে প্রোমো কোডটাও দেওয়া আছে। এইবার আমি তোমাদেরকে বলেছি একটা নিনজা টেকনিক শিখাবো। আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ঘোষ আর অঘোষ খুব সহজে একটা মাত্র ছড়া, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়ার মাধ্যমে আমরা কিভাবে ঘোষ অঘোষ ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি। যারা যারা এটা শিখতে চাও তারা একটু কমেন্টে লিখো যে ভাইয়া চাই। আর যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই, লাইভটা শেয়ার দাও। আমরা এখন কিন্তু ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে চলে আসছি। আমরা এখন ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ আলাদা করতে শিখবো। আমাদের কিচ্ছু মনে রাখতে হবে না। এই যে এইটা তো খুব মেইন স্ট্রিম একটা ব্যাপার না, যে অল্প প্রাণধ্বনি হচ্ছে বর্গের প্রথম তৃতীয়, মহাপ্রাণধ্বনি হচ্ছে বর্গের দ্বিতীয় চতুর্থ। এইভাবে করে মনে রাখা খুব কঠিন। ঘোষ হচ্ছে বর্গের তৃতীয় চতুর্থ, অঘোষ হচ্ছে বর্গের প্রথম তৃতীয়। এখন এক দুই কোনটা, তিন চার কোনটা, এক তিন কোনটা, দুই চার কোনটা, বর্গের এত সিরিয়াল মনে রাখতে গিয়ে তো আমাদের মাথা আউলায় যাওয়ার দশা। এই জন্য আমি একটা নিনজা টেকনিক বানিয়েছি, সেটা হচ্ছে এই ছড়ার মাধ্যমে। সেটা আমি তোমাদেরকে শেখাবো। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লাইভটা শেয়ার দিয়ে দাও। ওকে, চলো। প্রথমে এই ছড়াটা কি তোমরা শিখেছো, পারো, বলতে পারো? বলো তো দেখি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এই ছড়াটাকে আগে শুনেছি আমরা? আগে না শুনলে সমস্যা নাই, আমি তো মাত্রই বললাম, এখন তো শুনে ফেলার কথা। আমরা নিশ্চয়ই সবাই শুনেছি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ঠিক আছে, ওকে। এইবার এখান থেকে আমাদেরকে দুইটা ওয়ার্ড পিক করতে হবে, একটা হচ্ছে জোড়া আর একটা হচ্ছে ঘোড়া। কি কি পিক করলাম? একটা হচ্ছে জোড়া আর একটা হচ্ছে ঘোড়া। বুঝছি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, তার মানে একটা জোড়া একটা ঘোড়া। তো মোরাল অফ দ্য স্টোরি কি? এই যে কবিতাটা, এই যে ছড়াটা আমরা বললাম, শিখলাম, আবৃত্তি করলাম, এটার মোরাল অফ দ্য স্টোরি কি? এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে ঘোড়া মানেই হচ্ছে ঘোড়া থাকবে কিসে? জোড়ায় জোড়ায়। ঘোড়া, একটা ঘোড়া একা আসলে খুব একটা সুস্থ স্বাভাবিক থাকতে পারে না, তার একটা জোড়া ঘোড়া লাগে। তার মানে একটা ছেলে ঘোড়া একটা মেয়ে ঘোড়া, এরকম আর কি। জোড়ায় জোড়ায় ঘোড়া থাকলে ভালো। শুধু ঘোড়া না, আসলে গরুর ক্ষেত্রেও তাই, কিন্তু ছড়াটা আমাদের মিলেছে হচ্ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ঘোড়া মানেই হচ্ছে ঘোড়া মানেই হচ্ছে জোড়া জোড়া। স্টেপ ওয়ান যদি ডান হয়, তোমরা একটু কমেন্টে লিখো স্টেপ ওয়ান ডান। স্টেপ ওয়ান খুবই সহজ, জাস্ট এই ছড়াটা মনে রাখতে হবে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। তো তার মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ঘোড়া মানেই জোড়া জোড়া। স্টেপ ওয়ান ডান হলে কমেন্টে একটু লিখে ফেলো স্টেপ ওয়ান ডান। স্টেপ ওয়ান ডান, তাহলে একটু কমেন্টে লিখে ফেলো স্টেপ ওয়ান ডান। ঠিক আছে, ক্লিয়ার? ওয়ান ডান। তোমরা কিন্তু ক্লাসে মনোযোগ না দিয়ে দুষ্টুমি করছো, দুষ্টুমি করলে কিন্তু হবে না। ওকে ডান। শুধু ডান তো লিখতে বলিনি, স্টেপ ওয়ান ডান লিখতে বলেছি, কারণ আরো অনেকগুলো স্টেপ আছে। ঠিক আছে, এইবার তাহলে আমরা এটা শিখে ফেললাম।
এইবার স্টেপ টু স্টেপ টু হচ্ছে, দেখো এখানে লিখে দিয়েছি অলরেডি, ঘোষ আর অঘোষ দুইটা শব্দে ঘ আছে, আবার ঘোড়াতেও ঘ আছে। কি বললাম? ঘোষেও ঘ আছে, অঘোষেও ঘ আছে, আবার ঘোড়াতেও ঘ আছে। তাহলে ভাইয়া মোরাল অফ দ্য স্টোরি কি, এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম ঘোড়া যদি থাকে জোড়ায় জোড়ায়, আর ঘোষ আর অঘোষের সাথে যদি ঘোড়ার মিল থাকে, তাহলে ঘোষ আর অঘোষ হবে জোড়ায় জোড়ায়। স্টেপ 2 বুঝছি। মানে ঘোড়া যেরকম সিঙ্গেল থাকতে পারে না, ঘোড়া যেরকম মিঙ্গেল মিঙ্গেল থাকতে চায়, আমাদের ঘোষ আর অঘোষ এদেরও স্বভাব চরিত্র ঘোড়ার মতো, এরাও মিঙ্গেল মিঙ্গেল থাকতে চায়। তার মানে ঘোড়া যেরকম জোড়া জোড়া থাকে, ঘোষও সেরকম জোড়ায় জোড়ায় থাকে, অঘোষও সেরকম জোড়ায় জোড়ায় থাকে। অঘোষও সেরকম কেমন থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এতটুকু বুঝলে লিখে ফেলো এবার, স্টেপ 2 ডান। তাহলে স্টেপ 1 হচ্ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, আর স্টেপ 2 হচ্ছে ঘোষেও ঘ আছে, অঘোষেও ঘ আছে, ঘোড়াতেও ঘ আছে। দ্যাট মিনস অঘোষ আর ঘোষেও আমরা ঘোড়ার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। ঘোড়া যেরকম জোড়ায় জোড়ায় থাকে, অঘোষ আর ঘোষও জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন জোড়া? চলো তো একটু দেখে আসি। এই যে চার্টটা দেখো, এইখানে অঘোষটা দেখেছো, অঘোষের একটা জোড়া আছে। এখানে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে আমরা বলি হচ্ছে বর্গীয় বর্ণ। এবং এই বর্ণগুলোকে, এই 25টা বর্ণকে আমরা 5টা বর্গে ভাগ করি। এবং এই 5টা বর্গের প্রত্যেকটা বর্গের প্রথম যে বর্ণটা, যেমন ক, তারপর চ, এই বর্গের নামেই আমরা বর্ডটাকে নামান্বিত করি। আমরা নাম দিই হচ্ছে এই যে ক বর্গ, কারণ হচ্ছে এই 5টা বর্ণের মধ্যে ক সবার আগে আছে। তারপর হচ্ছে চ বর্গ, কারণ এই 5টার মধ্যে চ সবার আগে আছে। এরকম ক চ ট ত প, এই 5টা বর্গ, প্রত্যেকটা বর্গতে হচ্ছে 5টা করে বর্ণ আছে। তার মানে 5টা বর্গ, 5টা বর্ণ, প্রত্যেকটা বর্গে 5টা করে বর্ণ আছে, তাহলে মোট 25টা বর্ণ রয়েছে আমাদের এই বর্গীয় ক থেকে ম পর্যন্ত এই বর্গীয় বর্ণমালার মধ্যে 5টা করে আছে। ক বর্গের মধ্যে রয়েছে ক খ গ ঘ ঙ, চ বর্গের মধ্যে রয়েছে চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট বর্গের মধ্যে রয়েছে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত বর্গের মধ্যে রয়েছে ত থ দ থ দন্তন্য, আর প বর্গের মধ্যে রয়েছে প ফ ব ভ ম। এখন আমি তোমাদেরকে কি শিখেছি? আমি তোমাদেরকে শিখেছি হচ্ছে ঘোষ থাকবে জোড়ায় জোড়ায়, আর অঘোষও থাকবে জোড়ায় জোড়ায়। দেখো প্রথম যেই 1 আর 2 বর্গের প্রথম যে দুইটা রয়েছে, ক খ জোড়ায় জোড়ায় আছে, চ ছ, ট ঠ, ত থ, প ফ। আবার আমরা যদি দেখো অল্প প্রাণ মহাপ্রাণ দেখি, অল্প প্রাণ মহাপ্রাণ দেখি, এগুলো কিন্তু আসলে জোড়ায় জোড়ায় নাই, দেখেছো? এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে। প্রথমটা অল্প প্রাণ, এই যে দেখো বর্গের প্রথম যে বর্ণগুলো রয়েছে ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে অল্প প্রাণ। কিন্তু বর্গের দ্বিতীয়টা আবার অল্প প্রাণ না, বর্গের দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ। দেখো খ, ছ, ঠ, থ, ফ। তাহলে আমরা বুঝলাম যে ঘোষ অঘোষ হচ্ছে মিঙ্গেল মিঙ্গেল, আর অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি এতটুকু, যে কোনটা সিঙ্গেল আর কোনটা মিঙ্গেল? এখন একটা প্রশ্ন আছে যে ভাইয়া, আপনার স্টেপ 1 ছিল আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, সেই চড়বো ঘোড়া থেকে আমরা বের করেছি হচ্ছে ঘোড়া থাকে জোড়ায় জোড়ায়। আপনার স্টেপ 2 ছিল, স্টেপ 2 কি যেন ছিল? স্টেপ 2 ছিল হচ্ছে যে, হাই হাই ভাইয়া মনোযোগ তো দেই নেই, মনে পড়ছে না, ভুলে গেছে, আরেকবার বলেন। ঠিক আছে, শেষবারের মতো বলছি, আর যাতে জীবনে না ভুলো, মনোযোগ দাও। স্টেপ 2 ছিল ঘোষেও ঘ আছে, অঘোষেও ঘ আছে, ঘোড়াতেও ঘ আছে। তার মানে ঘোড়া যেরকম জোড়ায় জোড়ায় থাকে, ঘোষ অঘোষও সেরকম জোড়ায় জোড়ায় থাকে। তো এখানে দেখো অঘোষ একটা জোড়ায় আছে, ঘোষও কিন্তু দেখো এখানে জোড়ায় জোড়ায় আছে। গ ঘ, বর্গীয় জ ঝ, ড ঢ, দ থ, প ফ, এরকম ব ভ, এরকম জোড়ায় জোড়ায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া স্টেপ 1 বুঝছি, স্টেপ 2 বুঝছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোন জোড়াটা আগে হবে? অঘোষের জোড়া আগে হবে নাকি ঘোষের জোড়া আগে হবে? এটা তো একটা টেনশনের ব্যাপার। তোমাদের কাছে কি মনে হয় বলো তো, অঘোষের জোড়াটা আগে হবে নাকি ঘোষের জোড়াটা আগে হবে? কি মনে হয় তোমাদের কাছে? বর্ষা ইসলাম শেয়ার ডান করে ফেলার জন্য অনেক ধন্যবাদ। যারা যারা শেয়ার করো নাই তারা শেয়ার করে ফেলো, কারণ এই নিনজা টেকনিকটা কিন্তু পরেও তোমাদের লাগবে রিভাইজ করতে গিয়ে। এইবার বলো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর স্টেপ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, 3 নম্বর স্টেপটা দেখি। ভাইয়া প্রশ্ন হচ্ছে ঘোষের জোড়া আগে নাকি অঘোষের জোড়া আগে? দেখো আমরা একটু বর্ণমালার সিরিয়ালটাতে যাই। বর্ণমালার সিরিয়াল একদম, বাংলা বর্ণমালা শুরুই হয় হচ্ছে স্বরেও দিয়ে।
সরেও, সরেয়া, রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘই, রি, এ, ওই, ও, ও। স্বরবর্ণ 11টা শেষ হলো, তারপর শুরু হয় ক, খ, গ, ঘ। তাহলে দেখো স্বরের সিরিয়াল হচ্ছে সবার আগে, আর ঘয়ের সিরিয়াল হচ্ছে আরো পরে। তাহলে নিশ্চয়ই বুঝে ফেলেছো অঘোষ আগে হবে, ঘোষ পরে হবে, কারণ অঘোষ শুরু হচ্ছে অ দিয়ে, যার সিরিয়াল আগে, আর ঘোষ শুরু হচ্ছে ঘ দিয়ে, যার সিরিয়ালটা পরে। তাহলে কোন জোড়াটা আগে হবে? অঘোষের জোড়াটা আগে হবে, ঘোষের জোড়াটা পরে হবে। ক্লিয়ার এতটুকু? নিপা চক্রবর্তীকে অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করে ফেলার জন্য। কাউসার শেয়ার করে ফেলেছে। ইশরাত জাহান কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট, আগেই ওই ক্লাসটা করেছিল, এই জন্য ও জানে যে অঘোষ এখানে আগে হবে। অঘোষ এখানে কি হবে? অঘোষ এখানে আগে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কিন্তু খুব সহজে মাত্র 3টা স্টেপের মাধ্যমে আমরা শিখে ফেললাম কিভাবে অঘোষ আর ঘোষ নির্ণয় করতে হয়। আমরা কি পারবো এখন অঘোষ আর ঘোষ যদি আমরা নির্ণয় করতে পারি? একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি যে অঘোষ কিভাবে নির্ণয় করব, ঘোষ কিভাবে নির্ণয় করব, আমরা এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। হালিমাতুস সাদিয়া শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। হাবিবা ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, ফ্যান্টাস্টিক। কেমন লাগলো আমাদের এই যে নিনজা টেকনিক, যে নিনজা টেকনিকটার মাধ্যমে আমরা কিভাবে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ খুব সহজে নির্ণয় করতে পারি? এই নিনজা টেকনিকটা কেমন লাগলো? ক্লাসগুলোর একটু রিভিউ লিখে জানাতে হবে কোথায় জানো? ক্লাসগুলোর একটু রিভিউ লিখে জানাতে হবে আমাদের এই ক্লাসগুলোর একটু রিভিউ লিখে জানাতে হবে আমাদের এই গ্রুপটারই, এই গ্রুপটাতেই, SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS, এই গ্রুপে আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো? নিনজা টেকনিক গুলো শিখে তোমরা কি আনন্দিত হয়েছো কিনা? নিনজা টেকনিক গুলো তোমরা কাজে লাগাতে পারবা কিনা? বন্ধুদেরকে বলবা কিনা আমাদের ক্লাসের ব্যাপারে? এই সব নিয়ে ক্লাস রিভিউ গুলো যদি তোমরা লিখে এই গ্রুপে পোস্ট করো, তাহলে আমরা আমাদের টিম থেকে এরকম লাইভ ক্লাস আরো বেশি বেশি আয়োজন করব, যাতে তোমাদের প্রস্তুতিটা হয় একদম 100-তে 100। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এইবার তাহলে ভাইয়া পরের সেগমেন্ট হচ্ছে যে ঘোষ আর অঘোষ তো নির্ণয় করলাম, কিন্তু অল্প প্রাণ আর মহাপ্রাণ নির্ণয় করব কিভাবে? আমি একটু আগে বলেছিলাম যে ঘোষ আর অঘোষ হচ্ছে মিঙ্গেল মিঙ্গেল থাকতে চায়, মানে জোড়ায় জোড়ায় থাকতে চায়। আর অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে এই ঘোষ আর অঘোষের বিপরীত। অল্প প্রাণ আর মহাপ্রাণ কি? এই অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে ঘোষ আর অঘোষের বিপরীত। তাহলে অঘোষ আর ঘোষ যদি মিঙ্গেল মিঙ্গেল থাকতে চায়, জোড়ায় জোড়ায় থাকতে চায়, তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণ কিভাবে থাকবে? অল্প প্রাণ আর মহাপ্রাণ তাহলে থাকবে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। অল্প প্রাণ আর মহাপ্রাণ কিভাবে থাকবে? সিঙ্গেল সিঙ্গেল। দেখে আসি একটু। এই যে দেখো, অল্প প্রাণ পাশেরটা মহাপ্রাণ, তার মানে এরা কিন্তু জোড়ায় জোড়ায় নেই, এরা অল্প প্রাণ সিঙ্গেল, মহাপ্রাণ সিঙ্গেল, আবার অল্প প্রাণ সিঙ্গেল, মহাপ্রাণ সিঙ্গেল। দেখেছো? খুব সহজে আমরা শিখে ফেললাম। ঘোষা ঘোষ থাকে জোড়ায় জোড়ায়, অল্প প্রাণ মহাপ্রাণ থাকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। এখন আবারও একই প্রশ্ন যে ভাইয়া, সিঙ্গেল অল্প প্রাণ সিঙ্গেল বুঝলাম, মহাপ্রাণ সিঙ্গেল বুঝলাম, কিন্তু কোনটা সিরিয়াল আগে? অল্প প্রাণের সিরিয়াল আগে নাকি মহাপ্রাণের সিরিয়াল আগে? এটা কিন্তু এবার তোমরা আগের টেকনিকটা, অঘোষের জোড়া আগে নাকি ঘোষের জোড়া আগে, যেই টেকনিক আমরা বের করেছি সেম টেকনিকে তোমরা বলো তো, অল্প প্রাণ আগে নাকি মহাপ্রাণ আগে, কোনটা আগে হবে বলো তো? বলো দেখি, অল্প প্রাণ আগে নাকি মহাপ্রাণ আগে? অল্প প্রাণ আগে নাকি মহাপ্রাণ আগে, কোনটা আগে হবে বলো? ইয়াস, কারেক্টলি সেড, অল্প প্রাণ আগে হবে। কেন আগে হবে? কারণ অ এর সিরিয়ালটা আগে। এই যে ভাইয়া, সিঙ্গেল অল্প প্রাণ আগে হবে নাকি সিঙ্গেল মহাপ্রাণ আগে হবে? এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে স্বরীয় সিরিয়াল ময়ের আগে, তাই অল্প প্রাণ আগে, মহাপ্রাণ পরে। এই যে একটা নিনজা টেকনিক তোমাদেরকে শেখালাম, এইটা কেমন লাগলো, ওভারঅল ক্লাসটা কেমন লাগলো সেটা লিখে তোমরা এই গ্রুপে পোস্ট করবা, SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS। তাহলে আমি এবং আমার টিম আরো এরকম ক্লাস নেওয়া যায় কিনা সে ব্যাপারে আমরা আরো উদ্বুদ্ধ হব। বুঝতে পেরেছি? ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে এইবার আমরা চলো আমাদের আরো কিছু এমসিকিউ বাকি ছিল সেগুলো সলভ করতে চলে যাই। আরো কিছু বোর্ড এমসিকিউ আমাদের ছিল, সেগুলো এবার চলো আমরা সলভ করতে চলে যাই। 21 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। উচ্চারণ স্থান অনুযায়ী উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? দেখেছো এই চ্যাপ্টারটা
একে তো একটু বড়, দ্বিতীয়ত কঠিন, এবং তৃতীয়ত এখান থেকে প্রশ্ন আসে কঠিন। বলো, এটা উত্তর বলো, 21 নম্বর কি হবে? 21 নম্বর কি হবে বলো? 21-এর উত্তর কি হবে? ইয়েস, 21 নম্বর। আচ্ছা, 21-এর উত্তর কি হবে? 21-এর উত্তর হবে হচ্ছে এ, দন্তমূলীয়, তালব্য আর কণ্ঠনালীয়। দন্তমূলীয়, তালব্য আর কণ্ঠনালীয়। 22 নম্বর প্রশ্ন দেখি। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? যশোর বোর্ডে 2024 সালে এসেছে। র, ট, ঝ নাকি খ? কোনটা হবে? এইবার বলো কোনটা হবে? 22 নম্বর প্রশ্ন, এটা কিন্তু, এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। ক্লাস কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই বাবারা। ক্লাসে কিন্তু আমাদের এখনো মনোযোগ দিতে হবে। ক্লাসে আরো কিন্তু বাকি আছে। এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি তো পারবা না যদি ক্লাস ফাঁকি দাও। মনোযোগ দাও একটু। কারেক্ট অ্যান্সার হচ্ছে র। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? র। 23 নম্বর প্রশ্ন বলো, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? দন্তস্ব, প, হ নাকি ঢসুন নড়? রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? দন্তস্ব, প, হ নাকি ঢসুন নড়? সুমি বলছে 21-এ সি হবে। ওকে। তারপরে দেখি। অথবা সি বলছে তানিয়া। রাকিব গাছ বলছে ইনশাল্লাহ ভাইয়া গ্রুপে পোস্ট করব। ভেরি গুড। তোমার বন্ধুদেরকেও ডেকে আনতে হবে, যে দেখ এখানে কিন্তু ভালো ভালো ক্লাস হচ্ছে। ফার্ন ভাই কিন্তু একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদেরকে এ প্লাস পাওয়ানোর জন্য। আমরা যদি ক্লাস না করি, দুষ্টুমি করে মিস করি, তাহলে তো আমাদেরই লস, তাই না? রিটা কর্মকার বলছে 23-এ সি হবে। ওকে, দেখি রিটার উত্তর সঠিক কিনা। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে হ। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? এটা হচ্ছে উত্তর হ। এরপরে একটু যদি সামনে আগাই, দেখো, এই যে দেখো, এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার থেকে। যে নিচের কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ। আবার অনেক সময় প্রশ্ন কঠিন করতে গেলে দিয়ে দেয় এরকম যে নিচের কোনটি অল্প প্রাণ অঘোষ, কি বিপদ। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, এই রকম প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জীবনেও ভুল করবে না। আমি যে নিনজা টেকনিকটা তোমাদেরকে শিখেছি সেটা পারলে। বাট এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার লাস্টের দিকে অ্যান্সার করবা। কারণ তোমাকে কিন্তু চারটা আঁকতে হবে। ওই যে ক খ গ ঘ ঙ, চ ছ বর্গ জ ঝ ঞ, ট ঠ ড ঢ দন্ত ন, প ফ ব ভ ম, জ র ল ব, তালব্য শ মূর্ধন্য ষ দন্ত সহ। এইগুলো কিন্তু তোমাকে লিখে ফেলতে হবে। এখন এটা লিখতে তো একটু হলেও টাইম লাগবে। রাফটা করতে একটু হলেও তো টাইম লাগবে। এই জন্য যেটা করবে, এই ধরনের এমসিকিউ আসলে সবার লাস্টে এটা উত্তর করবা। আগে অন্য সবগুলো প্রশ্ন উত্তর করে ফেলবা, তারপর এটার উত্তর করবা। এখন বলো 26 নম্বর কোনটি অঘোষ ব্যঞ্জন? তালব্যস্য ক, দ, ধ, ঢ, ঝ আর ভ, ম। আমার মনে হয় তালব্যস্য ক। তোমাদের কোনটা মনে হয় দেখি, বলো তো। আচ্ছা, আর এই ক্লাসটার পরে যারা লাইভটা শেয়ার দিয়েছো, আমি দেখছি প্রায় 50 জনের মতো লাইভ ক্লাসটা শেয়ার করেছো। আমি এই 50 জনকে আজকে ক্লাসের স্লাইডটা ইনবক্সে পাঠিয়ে দিব। আমাদের কত নম্বর প্রশ্ন? আমাদের 26 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 26। ইয়াসমিন বলছে 26-এর এ। তাসমিয়া তাহা বলছে 26-এর এ। আমারও মনে হয় এ। ঈশা জাহান 26-এর এ বলেছে। তাসমিয়া তাহা বলছে 26-এর এ। ওকে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 26-এর এ, তালব্যস্য ক। কোনটা অঘোষ ব্যঞ্জন? এটা হচ্ছে তালব্যস্য আর ক অঘোষ ব্যঞ্জন। আমরা বের করতে পারবো না এখন থেকে নিজে নিজে, নিনজা টেকনিক দিয়ে। এরপরে দেখো, আবার সিলেট বোর্ডে 2023 সালে এই প্রশ্ন এসেছে। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? ভ, ধ, থ নাকি উ? অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? আমরা জানি ঘোষ আর অঘোষ হচ্ছে কিভাবে যেন থাকে, ঘোষ আর অঘোষ থাকে হচ্ছে জোড়ায় জোড়ায়। আর আমরা শিখেছি হচ্ছে অঘোষের জোড়াটা আগে। তাহলে ক খ, চ ছ,
বর্গীয় জ ঝ, ট ঠ, ত থ। এই তো, তাহলে আমার মনে হয় থ হচ্ছে অঘোষ হবে। থ অঘোষ হবে। তোমাদের কি মনে হয় দেখি বলো তো, 27 নম্বরের উত্তর কি হবে? প্রশ্ন নম্বর 27 কি হবে উত্তর? রেহান আক্তার বলছে 27 সি হবে। লায়লা আক্তারকে অনেক ধন্যবাদ শেয়ার করে ফেলার জন্য, লাইভটা শেয়ার ডান বলেছে ও। মাহফুজা সুলতানা কমেন্ট করে নাই, যদিও ক্লাসটা আমাদের সাথে মাহফুজা দেখছে। আচ্ছা, আমাদুন নূর তানিয়া লাইভটা শেয়ার করেছে, ভেরি গুড। লাইভের পরে আমি চেক করে তোমাদেরকে পাঠিয়ে দিব ক্লাসের স্লাইডটা। আফিফা জান্নাত ক্লাসটা দেখছে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে থ। দেখেছো, একটু আগে কিন্তু আমি বলছিলাম যে ক খ গ ঘ, সরি, ক খ চ ছ, বর্গীয় জ ঝ, ট ঠ, ত থ। এই থটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি। দেখেছো, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই দেয়। সমস্যা হলো এই ধরনের প্রশ্ন দিলে বেশি গ্যাঞ্জাম। এখানে তোমাকে নির্ণয় করতে বলেছে কোনটা অল্প প্রাণ, আবার এখানে তোমাকে নির্ণয় করতে বলছে কোনটা অল্পপ্রাণ ব্যঞ্জন। ওকে, বলো এটার উত্তর পারি কিনা। 28 নম্বর প্রশ্ন, কোনটি অল্পপ্রাণ ব্যঞ্জন? দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে। হ, ধ, ঠ, দ। অল্পপ্রাণ যেন কোনগুলো? অল্পপ্রাণ হচ্ছে আমরা শিখেছিলাম যে ঘোষ অঘোষ জোড়ায় জোড়ায় থাকে। অল্পপ্রাণ মহাপ্রাণ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থাকে। তো সিঙ্গেল থাকে, তাহলে অল্পপ্রাণ মহাপ্রাণ সিঙ্গেল থাকবে, জোড়া হবে না। ওকে ফাইন, এতটুকু বুঝে ফেললাম। এরপরে মনে রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে অল্পপ্রাণের অটা আগে সিরিয়াল, তাই অল্পপ্রাণ আগে হবে, মহাপ্রাণ পরে হবে। তার মানে প্রত্যেকটা বর্গের প্রথম যে বর্ণটা সেটা অল্পপ্রাণ হবে। আমরা একটু দেখি যে এখানে কি কোনো বর্গের প্রথমটা আছে কিনা। ক, চ, ট, ত, প, তার মানে এখানে নাই। এবার আমরা তৃতীয়টা দেখি। যেহেতু প্রথমটা অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ, পরেরটা আবার অল্পপ্রাণ, তাহলে তৃতীয়টা ক খ গ, চ ছ বর্গীয় জ, ট ঠ ড, ত থ দ। আমার মনে হয় দ হবে। 28 নম্বরের উত্তর দ হওয়া উচিত। দ। আচ্ছা প্রিটি রোজ, ক্লাসের পরে পাঠিয়ে দিব, অসুবিধা নেই। যারা যারা কালকের স্লাইডটা, কালকে লাইভটা শেয়ার দিয়েছো কিন্তু ক্লাসের স্লাইড পাও নাই, দুশ্চিন্তা করার কোনো কারণে আমি পাঠিয়ে দিব। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে দ। দেখেছো, আমি কিন্তু মুখে মুখে সলভ করছি। তার মানে যখন তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবা, তোমরা আমার মতো মুখোমুখি সলভ করে ফেলতে পারবে না। তোমাদের কিন্তু আসলে লিখে লিখে সলভ করতে হবে না। লিখে লিখে সলভ করাটা খারাপ না, কিন্তু পরীক্ষায় যদি অনেক কম সময় থাকে তখন তো আসলে লিখতে গেলে সময় বেশি লাগবে। বাট আই হোপ অতটুকু সময় তোমার আসলে বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ তে থাকবে, কারণ বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ 30টা এমসিকিউ দাগাতে আসলে 15 মিনিটের বেশি সময় লাগে না আর কি। 15-20 মিনিটের মধ্যেই তুমি যদি পারো সব দাগিয়ে ফেলা সম্ভব। সো আই গেস এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? হ্যাঁ, এই ধরনের প্রশ্নতে আমরা বেশি ঝামেলায় পড়ি, কারণ এখানে একই সাথে ঘোষ অঘোষ থেকেও নির্ণয় করতে হবে যে কোনটা ঘোষ, আবার এখান থেকে কোনটা মহাপ্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ থেকে কোনটা মহাপ্রাণ সেটাও নির্ণয় করতে হবে। তো এটা বলো, র, ঠ, দ, ভ, কোনটি ঘোষ মহাপ্রাণ? এটা আমি নিজে আর আইডেন্টিফাই করে দিব না, হিন্টও দিব না। কুমিল্লা বোর্ড মানেই কঠিন প্রশ্ন আসে একটু। সো বলাই বাহুল্য যে এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডের। এখন এটার উত্তর বলো। আচ্ছা, নিহারিকা বেগম, আমাদের এই ক্লাসগুলো আগে শেষ হোক তারপরে। আর রোল বলছে ভাই আজকে ক্লাসটা কতক্ষণ হবে? আর একটা মাত্র এমসিকিউ দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিব। সো আর অল্প একটু বাকি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ভ। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ভ, ঘোষ মহাপ্রাণ। ওকে, দেখি তো আমি। আহ 29-এ ডি বলছে, হাবিবা বলেছে সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। প্যাস্টেল সঠিক উত্তর দিয়েছিল কিন্তু 19 বলে ফেলেছে 29 বলতে গিয়ে। সাবিহা ইসলাম সারা বলছে 29-এ ডি। তাসমিয়া তাহা বলছে 29-এ সি, তাহার উত্তরটা ভুল হয়েছে। লায়লা আক্তার 29-এ এ বলেছে, ভুল হয়েছে, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে জারিফ তুমি হাহা দিচ্ছ কেন? ও ভুল করেছে। তুমি কি সব পারো? পণ্ডিত, বিশ্ব পণ্ডিত জারিফ, তুমি সব পারো? দাঁড়াও, কালকে থেকে তোমাকে পড়াতে হবে। ওকে। তারপরে হচ্ছে আমরা কখনো আরেকজনেরটাতে হাসাহাসি করবো না, হ্যাঁ? তাহলে কিন্তু আমাদের অন্য বন্ধুরা অ্যান্সার করতে একটু হেজিটেট করবে, লজ্জা পাবে। ওর মানে তোমার বন্ধু যদি সবকিছু পারতোই তাহলে কেউ শিখতে আসতো? আবার তোমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তুমি যদি সবকিছু পারতা, জারিফ এবং অন্যান্য যারা এরকম বিশ্ব পণ্ডিত রয়েছে, বিদ্যাসাগর, তো তুমি যদি সব পারতা তাহলে কি তুমি ক্লাসে আসতে বলো? সো আমরা অন্য কারোকে কখনো এভাবে হিউমিলেট করবো না, ছোট করবো না, হ্যাঁ? আমরা সবাই এখানে শিখতে এসেছি, আমরা ছোট মানুষ। আমরা সবাই মজা করে ক্লাস করতে এসেছি, মজা করে শিখবো এবং ভালো ভালো নম্বর পাবো। যখন আমরা সবাই, সব বন্ধুরা এসএসসি পরীক্ষায় অনেক ভালো নম্বর পাবো,
উইল বি ভেরি প্রাউড অফ ইউ। আমরা তোমাদের সবাইকে নিয়ে অনেক বেশি প্রাউড থাকবো। সো সবার শেখার একটা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, রুমি বলছে রিপ্লাই দেন। কেন রিপ্লাই দিব? 30 নম্বর প্রশ্ন, বলো। চট্টগ্রাম বোর্ডে 2022 সালে এসেছে, সিলেট বোর্ডে 2010 সালে এসেছে। নিচের কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে? অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ নাকি শ্বাসধ্বনি, কোনটা? হ্যাঁ, এটার উত্তর বলো। 30 নাম্বার। প্রশ্ন নম্বর 30। সো 30-এর উত্তর কি? 30-এর উত্তর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। 30-এর উত্তর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। অনেকে এখনো ডি বলছো, হাই হাই, সর্বনাশ, এটার উত্তর এ হবে। যারা যারা ডি বলছো সবার উত্তর ভুল হয়েছে। মহাপ্রাণ ধ্বনি, এটা মহাপ্রাণ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি আমরা শিখে ফেললাম, এবং আমরা একটা চমৎকার নিনজা টেকনিক শিখলাম। যে নিনজা টেকনিকটার মাধ্যমে জাস্ট একটা ছড়া, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এই একটা ছড়ার মাধ্যমে আমরা খুব সহজে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি কিভাবে আলাদা করতে হয় সেটাই শিখে ফেললাম। আমরা ইনশাল্লাহ আর কখনো এটা ভুলবো না, এবং আমাদের স্কুলের সব বন্ধুদেরকেও আমরা কিন্তু শিখিয়ে দিতে পারবো। সো কারা কারা স্কুলের বন্ধুদেরকেও এই নিনজা টেকনিকটা শিখিয়ে দিবা, যাতে করে তারা খুব ইজিলি অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ধ্বনি নির্ণয় করতে পারে? এটা আমাকে কমেন্টে লিখে জানাও। আমাদের আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গেছে যেহেতু। আমরা ক্লাসটা শেষ করব তার আগে একটু কয়েকটা কথা বলে নিই। যাদের প্রিপারেশন খুব ভালো, তারা রিভিশনের জন্য আমাদের SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে যাও। তাহলে তোমাদের রিভিশনটা আরো টপ নচ হবে। আর যারা এখনো শুরুই করনি ভালো মতো, যারা আসলে একটু হাবুডুবু খাচ্ছ, খাবি খাচ্ছ, কোথা থেকে শুরু করতে হবে বুঝতে পারছো না, ভয় পাচ্ছ, পরীক্ষায় কেমন হবে এটা নিয়ে খুবই দুশ্চিন্তিত, তাদের জন্য আমাদের SSC 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা খুবই ভালো একটা সলিউশন। কারণ এখানে আমরা যারা অনেক পারে তাদের জন্য রিভিশন বেসডও যেমন পড়াবো, আবার যারা কিছুই পারে না তাদেরকেও কিন্তু একদম বেসিক ধরে ধরে থিওরি থেকে তোমাদের প্রপার লার্নিংটা ইনস্টিটিউট করে আমরা তোমাদেরকে পড়াবো। এইখানে যেরকম আমি নিনজা টেকনিক দিয়ে পড়াচ্ছি, এটা তো আসলে একটা ফ্রি ক্লাস, এটা তো আলটিমেটলি আমি জুম থেকেই নিচ্ছি। সো বাসা থেকে হয়তোবা স্লাইডেই নিচ্ছি, হয়তোবা ওরকম লেখালেখির সুযোগ থাকছে না, কিংবা স্মার্ট বোর্ডে ক্লাসটা নেওয়ার সুযোগ থাকছে না। কিন্তু আমাদের যে পেইড ব্যাচের কোর্স, সেখানে কিন্তু আমরা স্মার্ট বোর্ডে তোমাদের প্রশ্নগুলোর একদম যথাযথভাবে উত্তর লিখে লিখে তোমাদেরকে আমরা আরো ভালো মতো করে প্রিপেয়ার করব। আমার যে প্রোমো কোডটা সেটা তো অলরেডি তোমাদেরকে বলেছি, ফারহান SSC 26, এই প্রোমো কোডটা দিয়ে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পাবা। ডিসকাউন্টের সময় বাকি আছে আর মাত্র 3 দিন। সো দেরি না করে এখনই ঝটপট জলদি জলদি ভর্তি হয়ে যাও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটা লিখে জানাতে ভুলবা না। পাশাপাশি তোমাদের স্কুলের সব বন্ধুদেরকে বলবা এই লাইভটা শেয়ার দাও বন্ধুদের গ্রুপে। শেয়ার দিয়ে বলো যে দেখ আজকে আমি যা শিখলাম তা তুই মিস করলি, পরবর্তী ক্লাসগুলো যদি মিস করতে না চাস, SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে তোমরাও জয়েন করে ফেলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ শীঘ্রই তোমাদের যদি এরকম পার্টিসিপেশন আমি দেখি, আরো এরকম ফ্রি লাইভ ক্লাস নিয়ে আমরা হাজির হবো আমাদের এই গ্রুপে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।